ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। হুট করে বিয়ে বাড়ির মাঝখান থেকে রিয়াদ ভাই আমায় কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। আচমকা এমনটা হতে আমি ঘাবড়ে গিয়ে ভাইয়া শার্টের হাতা খামচে ধরে নিলাম। কিছু বলতে যাব তার আগে ভাইয়া ধমক দিয়ে বলে উঠল, একটা কথাও বলবি না তানজু, চুপ একদম। ব্যাস, ভাইয়ের একটা কথায় পুরো চুপ হয়ে গেলাম আমি। উপস্থিত সবাই অবাক চোখে তাকিয়ে আছে আমাদের দিকে। সেদিকে ভাইয়ার কোনো হুঁশ নেই, সে তার মতো হাঁটছে। কিছুক্ষণ আগে আজকে আমার কাজিন আফরিনাপুর গায়ে হলুদ, তাই সব কাজিনরা মিলে ঠিক করেছি সবাই একসাথে শাড়ি পরবো। কিন্তু শাড়ি কন্ট্রোল করা কি একটুখানি ব্যাপার? তার উপর উঁচু হিল পরেছি, সব মিলিয়ে পায়ের অবস্থা যা ইচ্ছে তাই হয়ে গেছে। একটু আগে হাঁটতে গিয়ে ধরাস করে পড়ে যাই আমি। দেন পায়ের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে যে উঠে হাঁটতেও পারছি না। এমন সময় হুট করে রিয়াদ ভাই এসে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো আমায়। বর্তমানে লজ্জায় মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। ইস, কি বিশ্রী একটা ব্যাপার। রিয়াদ ভাই আমায় কোলে তুলে নিয়ে রুমে এসে বিছানায় বসিয়ে দিল। আমি কিছু বলবো তার আগেই বলে উঠলো, তোকে চুপ করে থাকতে বলেছি না? আমি চুপ। কি আশ্চর্য, আমায় কিছু বলতেই দিচ্ছে না। ভাইয়ের রুমের ভেতরে থাকা ড্রয়ার থেকে স্যাভলন আর মলম নিয়ে আসলো। তারপর নিচে বসে আমার পায়ে হাত দিতেই বলে উঠলাম, ভাইয়া এগুলো কি করছো? তোকে চুপ করে থাকতে বলেছি আমি। কিন্তু ভাইয়া রেগে গিয়ে ধমক দিয়ে বলে উঠলো, আর একটা কথা বললে ঠাস করে একটা দিব তোর গালে। ভাইয়ার ধমকে কেঁপে উঠলাম আমি। তারপর মুখে হাত দিয়ে আমি চুপ। এদিকে রিয়াদ আস্তে আস্তে আমার পায়ের জুতো খুলে ফেললো। পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, ফোসকাও পড়েছে। ভাইয়া সেগুলো দেখে রেগে বলে উঠলো, যেগুলো পড়তে পারিস না সেগুলো পড়িস কেন? আসলে রুহিতিশা বলেছিল। চুপ কর তুই, ওরা বললেই তোকে পড়তে হবে নাকি? কি অবস্থা করেছিস পায়ের? রিয়াদ স্যাভলন দিয়ে আগে জায়গাটা পরিষ্কার করে মলম লাগিয়ে দিল আমার পায়ে। প্রচন্ড জ্বলছে পা, তারপরও কিছু বলতে পারছি না। এভাবে কিছুক্ষণ পর ভাইয়া বলে, আজকে আর নিচে যাওয়ার দরকার নেই তোর। মামুনিকে বলে তোর খাবার রুমে দিয়ে যেতে বলবো। খেয়ে দে, চুপচাপ ঘুমিয়ে থাকবি। যদি এই রুম থেকে বাহিরে বের হতে দেখছি তাহলে তোর একদিন কি আমার একদিন। বলেই হন হন করে রুম থেকে বেরিয়ে গেল ভাইয়া। আর আমি মন খারাপ করে চুপ করে বসে থাকলাম। অবশ্যই গায়ে হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। এমন সময় রুমে ঢুকলো রুহি আর দিশা। আমার অবস্থা দেখে বলে উঠলো তারা, এখন কেমন আছিস তুই? এই তো আছি, দেখিস না, সব তোদের জন্য হয়েছে। যাক বাবা, আমরা কি করলাম? তোরা কি করলি মানে? তোদের জন্যই তো উঁচু হিল পরে এখন এই অবস্থা আমার। দুজনে আমার পায়ের দিকে তাকিয়ে কাদো কাদো লুক নিয়ে বলে উঠলো, সরি। হইছে, তোদের আর নাটক করতে হবে না। কি? আমরা নাটক করছি? না, তোরা তো মজা করছিলি বলেই তিনজন একসাথে হেসে দিলাম। তারপর একে একে তিনজনে ফ্রেশ হয়ে নিলাম। এমন সময় আম্মু খাবার হাতে নিয়ে রুমে আসলো। আমাদের তিনজনকে একসাথে দেখে বলে উঠলো, তিন শয়তান তাহলে একসাথে আছিস? আম্মুর কথা শুনে রুহি বলে উঠলো, হাসলো আম্মু। তারপর আমার সামনে খাবারের প্লেট রেখে বলে উঠলো, এগুলো খেয়ে ঘুমিয়ে থাক। রিয়াদ বলল পায়ে নাকি ব্যথা পেয়েছিস। এই রে, এখন হাজারটা বকাবকি করবে রে। কি দরকার ছিল আম্মুর কাছে বলা? একটু নিচু আওয়াজে বলে উঠলাম আম্মুকে, একটু আম্মু। চোখ কোথায় থাকে তোর? চোখ কি মাথার পেছনে নিয়ে হাঁটিস? কানা মেয়ে কোথাকার। এমন আরো 500 বকাঝকা করে চলে গেল আম্মু। এদিকে আমি চুপচাপ শুধু আম্মুর কথা শুনে গেলাম, কিছু বললাম না, কারণ এখন কিছু বলা মানে আরো বকাঝকা শোনা। এভাবেই রুমে বসে রাতটা কাটলো। পরের দিন সকালে সূর্যের আলোতে ঘুম ভাঙলো আমার। পাশে রুহি আর তিশার সাথে আফরিন আপুও ঘুমিয়ে আছে চুপটি করে। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠলাম আমি। পায়ের অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো এখন। আস্তে আস্তে ওয়াশরুমে চলে গেলাম আমি। তারপর ফ্রেশ হয়ে বের হতেই সবার ঘুম ভাঙলো। সবাই বিছানায় একসাথে বসে আছে। সবাইকে একসাথে বসে থাকতে দেখে বলে উঠলাম আমি, গুড মর্নিং। আমার কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে বলে উঠলো, গুড মর্নিং। আজকে আফরিন আপুর বিয়ে। পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। আফরিন আপু আজকে খুব খুশি, তার ভালোবাসার মানুষ শায়ানের সাথে বিয়ে হবে। আফরিন আপু আর রিয়াদ ভাইয়া হলো আপন ভাই বোন। রিয়াদ ভাইয়ের থেকে 1 বছরের বড় আফরিন আপু, কিন্তু বলতে গেলে 1 সমানই। আফরিন আপু আর শায়ান ভাইয়ের সম্পর্কের কথা রিয়াদ ভাইয়া বলেছিল খালামণি আর খালুর কাছে। তারপর সবাই মিলে শায়ান ভাইয়ের ফ্যামিলির সাথে কথা বলে রাজি হয়ে যায়।
সবাই খুব খুশি বিষয়টায়। আজকে আফরিন আপুকে খুব সুন্দর করে কোণে সাজানো হয়েছে। আমরা তিনজনও খুব সুন্দর করে সেজেছি। তিনজনে লেহেঙ্গা পরেছি, এক একজনের চুল এক এক স্টাইলে বাঁধা। সুষ্ঠুভাবে আফরিন আপুর বিয়ে হয়ে গেল। এখন বিদায়ের পালা। এই বিদায় বরাবরই কষ্টের। আপু রিয়াদ ভাইয়াকে জড়িয়ে ধরে অনেক কাঁদলো, তারপর খালামণি খালুকে ধরেও। আমরাও কাঁদলাম। দেন শেষমেশ আফরিন আপুকে গাড়ি করে পাঠিয়ে দেওয়া হলো শ্বশুর বাড়ি। তারপর একে একে পুরো বাড়ি খালি হতে শুরু করলো। সন্ধ্যা 7টা, সবাই মনমরা হয়ে বসে আছে রুমে। সবার চা বানাতে লাগলো আম্মু, আর আমি হেল্প করতে লাগলাম। আমাদের বাসা থেকে রিয়াদ ভাইয়াদের বাসায় আসতে মাত্র 10 মিনিট লাগে। আর আজকে যেহেতু সবার মন খারাপ, তাই আজকে আম্মু বাসায় যায়নি। তবে ভাইয়া আর আব্বু চলে গেছে। আমার ভাবনার মাঝে আম্মু বলে উঠলো, যা এই কফিটা রিয়াদের রুমে দিয়ে আয়। আম্মুর কথা মতো রিয়াদ ভাইয়ের জন্য কফি নিয়ে রুমে ঢুকতেই দেখলাম পুরো রুম অন্ধকার। রুমটা অন্ধকার দেখে বেশ অবাক হই আমি। বেশ কয়েকবার রিয়াদ ভাইয়াকে ডেকেও কোনো সারা শব্দ দিল না সে। তাই রুমের লাইট অন করে কফিটা বিছানার পাশে থাকা টেবিলের উপর রাখলাম। হঠাৎই বেলকনির দিকে চোখ গেল আমার। ভাইয়া বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আমিও কোনো কিছু না ভেবে সেদিকে পা বাড়ালাম। ভাইয়াকে সেখানে দেখে বলে উঠলাম আমি, এখানে কি করছো ভাইয়া? আর রুমের লাইট তো জ্বালাওনি। এভাবে বেশ কয়েকবার ডাকতে হুট করে ভাইয়া পেছন থেকে জড়িয়ে ধরলো আমায়। ঘটনাটা আচমকা হওয়াতে আমি পুরোই ঘাবড়ে গেলাম। কাপা কাপা গলায় বলে উঠলাম আমি, কি হয়েছে ভাইয়া? কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলো সে, কিছু ভালো লাগছে না আমার তানজু। বোনটা কেন চলে গেল রে? এতক্ষণ পর বুঝতে পেরেছি ভাইয়া কেন মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছে। আফরিন আপুর জন্য। আমি নীরব কণ্ঠে বলে উঠলাম, তার জন্য মন খারাপ করে দাঁড়িয়ে আছো? আর এটা তো নিয়মই ভাইয়া, বিয়ে হয়ে গেলে সব মেয়েরাই শ্বশুরবাড়ি চলে যায়। আপুও চলে গেছে, মন খারাপ করে কি লাভ ভাইয়া? তোমার জন্য কফি এনেছি, খেয়ে নাও। বিনিময়ে ভাইয়া কোনো উত্তর দিল না। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে সে। এদিকে আমার অবস্থা শেষ। শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। পুরো শরীর থরথর করে কাঁপছে আমার। আমার কাঁপাকাঁপি বুঝতে পেরে রিয়াদ ভাইয়া বলে উঠল, এত নড়ছিস কেন? সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারিস না? রিয়াদ ভাইয়ের মুখে এমন কথা শুনে অবাক হলাম আমি। মনে মনে ভাবলাম আমি, এটা বলার ছিল নাকি? বলা তো উচিত ছিল সরি। কিছুক্ষণ পর বলে উঠলাম আমি, ইয়ে মানে ভাইয়া, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তো। এতক্ষণ পর রিয়াদ তার ভাবনা থেকে বেরিয়ে আসলো। এতক্ষণ পর তার মনে পড়লো সে যে কাউকে জড়িয়ে ধরে আছে। হুট করে রিয়াদ ছেড়ে দেয় তানজুকে। কিছু না বলে রুমে ঢুকে যায় সে। এদিকে আচমকা রিয়াদ ভাই আমায় ছেড়ে দিতেই জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করলাম আমি। আর কিছুক্ষণ এভাবে থাকলে আমি তো হার্ট অ্যাটাক করতাম। এখনো বুক ধড়ফড় করছে। রাতে সবাই একসাথে ডিনার করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। আজকে আমি, রুহি আর তিশা একসাথে আছি। কাল বাদে পরশু আফরিনাপুর বৌভাত। উফ, কি মজা হবে। এসব ভাবতে ভাবতে আর আফরিনাপুকে মিস করতে করতে ঘুমিয়ে পড়লাম আমরা তিনজন। মাঝখানে কাটলো একদিন। আজকে আমরা সবাই মিলে আফরিনাপুর বৌভাতে যাব। সকাল থেকে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত আছে, সাথে আমরাও। তিনজন মিলে ঠিক করেছি আজকে গাউন পরবো। বেলা 11টা বেজে 2 মিনিট। সবাই তৈরি হতে ব্যস্ত। কিছুক্ষণের মধ্যে সবাই মিলে বাড়ি থেকে বের হবো আফরিনাপুর শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আয়নার সামনে দাঁড়িয়ে এখনো তৈরি হচ্ছে রুহি আর তিশা। আমার সাজা শেষ। হালকা মতো মেকআপ আর ভারী গাউন, চুলগুলো খুলে চোখে কাজল আর আইলাইনার দিয়ে। ওরাও সেম ভাবে সেজেছে। একই তো গরম, তার উপর বেশি মেকআপ করলে ঘেমে অবস্থা খারাপ হয়ে যাবে। তাই হালকা মেকআপ করেই সেজেছি আমরা। এমন সময় খালামণি, রিয়াদ ভাইয়ের আম্মু রুমে আসলো। আমাদের দিকে তাকিয়ে বলে উঠলো, কি হলো তোদের? খালামণি, আমরা তৈরি, চলো। খালামণি আমাদের তিনজনের দিকে তাকিয়ে বলল, তোদের তিনজনকেই খুব সুন্দর লাগছে। খালামণির কথা শুনে আমরা তিনজন একসাথে মুচকি হেসে বললাম, থ্যাংক ইউ খালামণি। তবে যাই বলো, আমাদের থেকে কিন্তু তোমায় বেশি সুন্দর লাগছে। খালু তো তোমায় দেখলে আর চোখই ফেরাতে পারবে না। খালামণি আমার কথা শুনে আমার মাথায় একটা চাটি মেরে বলল, বেশি পেকে গেছিস না? হাসলাম তিনজন। এমন সময় রুহি বলে উঠল, খালামণি, তুমি যদি থাকো রাজি, আমরা তাহলে আবার ডাকি কাজী। রুহির কথা শুনে খালামণি হেসে বলল, আর সেই কাজই দেখে তোদের খালু যে আমায় কি করবে? কি আর করবে খালামণি? কথার মাঝখানে খালামণি বলে উঠল, হইছে, আর বক বক করা লাগবে না, দেরি হয়ে যাচ্ছে, চল তাড়াতাড়ি। আমরা আর কথা না বাড়িয়ে চুপচাপ চলে আসলাম নিচে। নিচে নামতেই দেখলাম সবাই তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো এতক্ষণ আমাদের অপেক্ষাই করছিল। আদিল ভাইয়ারাও আছে, শুধু নেই রিয়াদ ভাইয়া। আর দিহান ভাইয়া গেল কোথায়? ছোট্ট একটা কথা বলি, তিশা আর আদিল দুইজন ভাই বোন, আমার মেজো খালামণির ছেলে মেয়ে। আর রুহি হলো রিয়াদ ভাইয়ের ফুফাতো বোন। আর আমরা তিনজনই একসাথে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আর আদিল ভাই একজন ডাক্তার, আর রিয়াদ সে তার বাবার বিজনেস সামলায়। আর আমরা 2 ভাই বোন, আমি আর দিহান ভাইয়া।
ভাইয়া বড়, আমি ছোট। ভাইয়াও পড়াশোনা শেষ করে আব্বুর বিজনেসে যোগ দিয়েছে। আমার ভাবনার মাঝে আদিল ভাইয়া বলে উঠল, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? ও এই তো যাচ্ছি ভাইয়া, চলো। তারপর একে একে সবাই বাড়ি থেকে বের হলাম। বাড়ি থেকে বের হতেই দেখলাম আমাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে রিয়াদ আর দিহান ভাইয়া। রিয়াদ ভাইয়ের পরনে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, হাতে ব্ল্যাক ওয়াচ, চুলগুলো সুন্দর করে সাজানো। এক কথায় বলতে গেলে অসম্ভব সুন্দর লাগছে তাকে। বাড়ি থেকে মোট 3টে গাড়ি বের করা হয়েছে। একটাই আব্বু আম্মু আর রিয়াদ ভাইয়ের আব্বু আম্মু আর রুহির আব্বু আম্মু, আর একটাই আরো কিছু আত্মীয় স্বজন, আর লাস্ট গাড়িতে আমরা সবাই। সব গাড়ি একে একে চলতে শুরু করলো। এমন সময় আমি গিয়ে দিহান ভাইয়ের সামনে দাঁড়িয়ে বললাম, আমায় কেমন লাগছে ভাইয়া? দিহান ভাইয়া কিছু বলবে তার আগেই রিয়াদ বলে উঠলো, তোকে একদম পেঁচার মতো লাগছে। রিয়াদ ভাইয়ের কথা শুনে সবাই হেসে দিল। আমি রেগে বলে উঠলাম, কি? এমন সময় আদিল ভাইয়া বলে উঠলো, ওর কথা কানে নিস না, তাঞ্জু তোকে খুব সুন্দর লাগছে। আদিল ভাইয়ের কথা শুনে মুচকি হেসে বললাম আমি, থ্যাংক ইউ ভাইয়া। যা, তোরা কেউ ভালো না, শুধু আদিল ভাইয়া ভালো। তারপর আর কথা না বাড়িয়ে সবাই মিলে উঠে পড়লাম গাড়িতে। আমি, রিয়াদ, আদিল, দিহান, রুহি, তিশা। ড্রাইভ করছে রিয়াদ ভাইয়া। ফুরফুরে আলোতে আর সুন্দর পরিবেশের মাঝখানে সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি আমরা। আর একজন গাড়ির সামনের আয়নার দিকে তাকিয়ে রাগে চলছে, কারণ আদিলের সাথে তানজু অতিরিক্ত হাসাহাসি করে কথা বলছে, যেটা মোটেও রিয়াদের সহ্য হচ্ছে না। আচমকা আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে রিয়াদ ভাইয়া, আর তার এমন কাজে আমি অবাক হয়ে বলে উঠলাম, কোথায় যাচ্ছি ভাইয়া? রিয়াদ চুপ। কি হলো ভাইয়া, কথা বলছো না কেন? এদিকে রিয়াদ রাগে গজগজ করে সামনের দিকে হাঁটছে। এতক্ষণ নিজেরা কন্ট্রোল করতে পারলো, এখন মোটেও পারছে না সে। কতক্ষণ তানজুকে না বকলে তার শান্তি হবে না। কতক্ষণ আগে আমরা আফরিনাপুর শ্বশুরবাড়ি এসে পৌঁছালাম। সবাই মিলে একসাথে আফরিনাপুর শ্বশুরবাড়ির ভেতরে ঢুকছিলাম। এমন সময় পেছন থেকে হুট করে রিয়াদ ভাইয়া হাত ধরে টেনে নিয়ে উল্টো দিকে হাঁটা ধরলো। আরে ভাইয়া, ওদিকে কোথায় যাচ্ছ? সবাই চলে যাচ্ছে তো। হুট করে কথা বলে উঠলাম আমি। এদিকে রিয়াদ আমার কথা শুনে বলে উঠলো, আজকে তোর একদিন কি আমার একদিন। ভাইয়ার মুখে এমন কথা শুনে ভয়ে ঘাবড়ে গিয়ে বললাম আমি, এসব কি বলছো? আমি কি করেছি? তুই কি করেছিস? বলেই সবার আড়ালে একটা গাছের সাথে চেপে ধরলো ভাইয়া। আর আমি তার কাছে ভয়ে ঘাবড়ে গেলাম। কাপা কাপা গলায় বলে উঠলাম, বিশ্বাস করো ভাইয়া, আমি কিছু করিনি। কিছু করার সুযোগই পেলাম কই? এতক্ষণ তো আমরা গাড়িতেই ছিলাম, তাহলে কি করেছি আমি? তুই সত্যি বুঝতে পারছিস না তুই কি করেছিস? সত্যি বলছি, আমি তো কিছুই করিনি। তোকে আমি প্রতিদিন ভার্সিটি ঢোকার আগে কি কি বলি? এই রে খাইছে, এখানেও সেসব মানতে হবে আমার? কি হলো, কথা বলছিস না কেন? ভাইয়ার ধমকে আমি পুরো কেঁপে উঠলাম। তারপর কাপা কাপা গলায় বলে উঠলাম, ওই তো, কোনো ছেলের সাথে কথা বলবো না। কোনো ছেলেরা কিছু দিলে তা নিব না। ছেলেরা পাশে বসতে চাইলেও বসতে দিব না। কোনো ছেলে কিছু বলে সবার আগে তোমায় বলবো। তারপর এই রে ভুলে গেছি। কি হলো, আর একটা কি বলেছিলাম? না, মানে হ্যাঁ, মনে পড়েছে। ছেলেদের সাথে বেশি হাসাহাসি করা যাবে না। তাহলে তুই শুনেছিস আমার কথা? রিয়াদ ভাইয়ের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। যাক বাবা, বিয়ে বাড়ি ঢুকলামই তো এই মাত্র, তাহলে কথা কখন বললাম? আমার ভাবনার মাঝে আবারও ভাইয়া চেঁচিয়ে বলে উঠলো, কি হলো, কথা বলছিস না কেন? ভাইয়ার কথা শুনে কাপা কাপা গলায় বলে উঠলাম আমি, বিশ্বাস করো ভাইয়া, আমি এখন পর্যন্ত কোনো ছেলের সাথে কথা বলিনি। আবারও মিথ্যা কথা বলছিস তুই? সত্যি বলছি, আমরা তো এই মাত্রই ঢুকলাম বিয়ে বাড়িতে। মাঝখানে কার সাথে কথা বললাম? এতক্ষণ গাড়িতে বসে আদিলের সাথে কথা বলিসনি তুই, তাও হেসে হেসে? রিয়াদ ভাইয়ের কথা শুনে অবাকের চরম সীমায় পৌঁছে গেছি আমি। অবাক হয়ে বলে উঠলাম আমি, আদিল ভাইয়ের সাথে কথা বলা যাবে না? তোকে কথা বলতে বারণ করেছে কে? কিন্তু এত হেসে হেসে কথা বলার কি আছে? ভাইয়ের রাগ দেখে আমি নিজেও ঘেমে একাকার হয়ে গেছি। তারপর কাপা কাপা গলায় বলে উঠলাম, আর বলবো না, সরি ভাইয়া। আর যদি দেখছি তাহলে তোকে আমি কি করি শুধু দেখবি। এইবারের মতো সরি ভাইয়া। বিনিময়ে রিয়াদ কিছু বলল না, জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করলো। কিছুতেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না সে। এই মেয়েটা সবসময় তাকে রাগায়। কিছুক্ষণ পর, ভাইয়া আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? কেউ দেখে ফেললে কি বলবে? আমি যাই তাহলে। আমার কথা শুনে রিয়াদ চোখ লাল করে তাকালো আমার দিকে। এদিকে আমি ভাইয়ার এমন চোখ দেখে চুপসে গেলাম। তারপর বলে উঠলাম, না থাক, ঠিক আছে, কেউ কিছু বলবে না দেখলে। তারপর মুখে হাত দিয়ে চুপ আমি। কোথায় ছিলিস রে তুই? বাড়ির ভিতর ঢুকতে এই কথাটা বলে উঠলো তিশা।
না, কোথাও ছিলাম না তো। এই পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। এমন সময় পেছন থেকে রিয়াদ ভাইয়া বলে উঠল। আপু কোথায় রে? তিশা হকচকিয়ে বলে উঠল। ও আপু, ওই তো। হাতের ইশারায় দেখিয়ে। তিশার কথা শুনে আমি আর রিয়াদ ভাইয়া দুজনেই সেদিকে তাকালাম। আপুকে অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে। এমন সময় রিয়াদ ভাইয়া বলে উঠল। আপুর সাথে দেখা করেছিস তুই? না, এই তো যাব। তাহলে চল। চলো। তারপর আমি আর রিয়াদ ভাই একসাথে গেলাম আপুর কাছে। আর এদিকে তিশা কিছু ভেবেও আর ভাবলো না। দুপুর 3টা। সারাদিন প্রচুর মজা করে এখন বাড়ি ফেরার পালা। একে একে সবাই চলে আসতে লাগলো। এমন সময় পেছন থেকে একটা ছেলে বলে উঠলো। আবার আসবেন কিন্তু। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে বলে উঠলাম, নিশ্চয়ই ভাইয়া। এই ছেলেটা সে কখন থেকে ডিস্টার্ব করছে। ছেলেটা হচ্ছে সোহান, আপুর ননদের ছেলে। একদম গায়ে পড়ে কথা বলতে আসে। কেন জানি ছেলেটার দৃষ্টি ভালো নয়। আত্মীয়তার খাতিরে কিছু বলতেও পারছিলাম না। যাক, এখন তো বাসায় যাব, আর কোনো চিন্তা নেই। এসব ভাবতে ভাবতে সবাই মিলে বসে পড়লাম গাড়িতে। মাঝখানে কাটলো 2 দিন। সবাই যে যার বাসায় ব্যস্ত। দুদিনে কারোর সাথে কোনো কথা হয়নি। ভার্সিটিও যাওয়া হয়নি। কাল সকাল থেকে আবার রেগুলার হয়ে যাবে। এই 2 দিনে রিয়াদ ভাইয়ের সাথে দেখা হয়নি। সবাই ব্যস্ত। বিকেলে 5টা। বই নিয়ে বসে আছি বিছানায়। অবশ্য বই পড়ছি বললে ভুল হবে। বইয়ের মধ্যে মোবাইল নিয়ে ঘুতাচ্ছি, যাতে কেউ না দেখে। আম্মু দেখলে তো মেরে তক্তা বানিয়ে দিবে। অবশ্য এখন কেউ আসবে না রুমে। কমজোর হলে দিহান ভাইয়া। দিহান ভাইয়া দেখলে কোনো প্যারা নাই, চিল। এদিকে কলিং বেল বাজতে আম্মু এসে দরজা খুলে দিল। দরজার সামনে রিয়াদকে দেখে মুখ গোমরা করে বলে উঠল সে। এই তোর আসার সময় হলো? 2 দিন হলো, তোর মুখটাও দেখলাম না। রিয়াদ আম্মুর কথা শুনে হেসে পেছন থেকে জড়িয়ে ধরে বলল। মামুনি, কি করব বলো, একটু বিজি ছিলাম তাই আসতে পারিনি। তবে এখন এসেছি না, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। খুব খিদে পেয়েছে কিন্তু মামুনি। আম্মু হেসে বলে উঠল। বস তুই, আমি নিয়ে এখনই আসছি। তোর ফেভারিট ভুনা খিচুড়ি তৈরি করছি। মামুনি, তাড়াতাড়ি নিয়ে আসো। নাম শুনেই তো জিহ্বায় পানি চলে এসেছে। এখনই আনছি, বস তুই। এই বলে আম্মু রান্নাঘরে চলে গেল। আর রিয়াদ সোফায় বসে আবার বলে উঠল। আচ্ছা মামুনি, দিহানার তাঞ্জু কোথায়? একটাকেও দেখছি না তো। আম্মু রান্নাঘর থেকে বলে উঠল। ওদের রুমে আছে হয়তো, যা তুই, ততক্ষণে খিচুড়িও হয়ে যাবে। ঠিক আছে মামুনি। আজকে আমার অনুভূতি শূন্য ভীষণ, কারণ প্রিয় মানুষগুলো ব্যস্ত খুব। আমি যেদিন পোস্ট করা বন্ধ করে দেব সেদিন ভেবে নিও আমার ফোনের এমবি শেষ। একটা স্যাড পোস্ট আর একটা ফানি পোস্ট লিখে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি। এমন সময় রুমে ঢুকে বলে উঠল কেউ। কি করছিস রে তুই? আচমকা কারো মুখে এমন কথা শুনে হকচকিয়ে উঠলাম আমি। সামনে তাকিয়ে রিয়াদ ভাইয়াকে দেখে চোখ বড় বড় হয়ে গেল আমার। এই রে, দেখে নিল নাকি? তাহলে আমার কি হবে? পড়াশোনা বাদ দিয়ে মোবাইল টিপতেছিস? তুই দাঁড়া, এক্ষুনি মামুনিকে বলছি। বলেই হাত থেকে টান মেরে মোবাইলটা নিয়ে গেল ভাইয়া। হাই রে, এখন কি হবে? প্লিজ ভাইয়া, আম্মুকে বলো না। কথা দিচ্ছি আর মোবাইল গুতাবো না। তা তো হবে না। বলেই ভাইয়া যেই না চেঁচাতে নিবে তার আগে ভাইয়ার হাত ধরে বলে উঠলাম, সরি ভাইয়া, প্লিজ প্লিজ এমন করো না। তুমি যা বলবে আমি তাই করব। তারপর আম্মুকে বলো না। যা বলবো তাই করবি। না জানি এখন কি করাবে আমায় দিয়ে। আল্লাহ হেল্প মি। কান ধরে দাঁড়িয়ে আছি আমি। নিজের রুমে নিজের বাড়িতে এমন অপমান মানতেও কান্না পাচ্ছে আমার। আর আমার এভাবে কান ধরে দাঁড় করিয়ে রেখে সামনের বিছানায় আরাম করে বসে আছে রিয়াদ ভাইয়া। রাগে ক্ষোভে কান্না পাচ্ছে আমার। তারপর না কিছু করতে পারছি না কিছু বলতে পারছি। পাক্কা 1.5 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। না ভাইয়া হাত নামাতে বলছে না যেতে বলছে। হাত পা দুটোই ব্যথা হয়ে গেছে আমার। একটু মিনমিন করে বলে উঠলাম আমি, ভাইয়া অনেকক্ষণ তো হলো, এখন যাই। রিয়াদ ভাই একবার আমার মুখের দিকে তাকিয়ে বলে উঠল, কোথায় যাবি তুই? ইয়ে মানে ভাইয়া, পা তো ব্যথা করছে, এখন যাই। পা ব্যথা করছে তা বইয়ের ভিতর মোবাইল রাখার সময় মনে ছিল না? সরি বললাম তো ভাইয়া, আর জীবনে কোনোদিন এমন করব না। এবারের মতো আমায় মাফ করে দাও প্লিজ ভাইয়া। কোনো প্লিজে কাজ হবে না। এবারের মতো সরি ভাইয়া, আর কোনোদিন করব না। পা ব্যথা করছে খুব, প্লিজ থুকু প্লিজ ভাইয়া, এবারের মতো সরি সরি। রিয়াদ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, এইবারের মতো মাফ করলাম। পরের বার যদি এমন ভুল হয় তাহলে কিন্তু। আর হবে না ভাইয়া।
বলেই কান থেকে হাত সরিয়ে বলে উঠলাম আমি, এইবার তাহলে বাইরে যাই। যা। আমায় আর পাইকে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম। উফ, শয়তানটি কতক্ষণ দাঁড় করিয়ে রাখলো। এমন হাজারো গালি দিতে দিতে চলে আসলাম নিচে। এদিকে তানজু বের হতে রিয়াদ মুচকি হেসে বলে উঠলো, আসলে একটা পাগলি মেয়ে আমার পাগলিটা। তবে যাই হোক, একটু বেশি শাস্তি দিয়ে ফেলেছিস রিয়াদ তুই। ভাবলো রিয়াদ। ডাইনিং টেবিলে বসে আছি আমরা সবাই, শুধু আব্বু বাদে। আমার সোজাসুজি রিয়াদ ভাইয়া, তার পাশে দিয়ান ভাইয়া, আর আম্মু আমাদের খাবার বেড়ে দিচ্ছে। আম্মুর হাতে ভুনা খিচুড়ি বরাবরই আমার পছন্দের। সবাইকে খাবার বেড়ে দিল আম্মু, আর আমরাও খেতে শুরু করলাম। রিয়াদ ভাইয়া খিচুড়ি মুখে দিয়ে বলে উঠলো, মামুনি, তোমার হাতে জাদু আছে, এত মজা হয় কেন? হাসলো আম্মু। তারপর আমরাও আর কিছু না বলে খেতে শুরু করলাম। রাত 2টো, গভীর ঘুমে মগ্ন তানজু। ঘুমে এতটাই মগ্ন সে যে তাকে কেউ গভীরভাবে দেখছে সেটা সে বুঝতে পারছে না। প্রায় রাতে রিয়াদ এসে তানজুকে দেখে, কিন্তু তানজু একদিনও বুঝতে পারে না। এদিকে রিয়াদ তানজুর পায়ে তেল দিয়ে মালিশ করে দিচ্ছে, কারণ তখন শাস্তিটা একটু বেশি হয়ে গেছে। আর তানজুর পায়ে কতটুকু ব্যথা হয়েছে এটা ভেবে রিয়াদ ঘুমাতে না পেরে ব্যালকনি টপকে চলে আসলো রুমে। গভীরভাবে তাকিয়ে আছে রিয়াদ তানজুর মুখের দিকে। মায়াবী চোখ প্রিয়সী তোমার চোখের নেশায় যে দিনে দিনে তোমার প্রতি পাগল করে দিচ্ছে আমায়। মায়াবী চোখ, গোলাপি ঠোঁট, সব কিছুতেই যে আকৃষ্ট আমি প্রিয়সী। খুব বেশি সময় নিব না প্রিয়সী, কোনো এক বৃষ্টি মাখা রোদ্দুর দিনে তোমায় বলে ফেলবো প্রিয়সী, তোমায় কতটা ভালোবাসি আমি। আনমনে কথাগুলো বলে মুচকি হাসলো রিয়াদ। কিছুক্ষণ পর রিয়াদ তানজুর গায়ের একটা পাতলা কাঁথা মুড়ি দিয়ে যেই চলে আসতে নেবে, সাথে সাথে তানজু ঘুমের ঘরে রিয়াদের গলা জড়িয়ে ধরে ফেললো। তানজুর কাজে রিয়াদ প্রথমে ঘাবড়ে গেল, পরক্ষণে আবার নিজেকে সামনে নিয়ে আসতে তানজুর কানের কাছে মুখ নিয়ে বলে উঠলো সে, প্রিয়সী, এত কাছে নিয়ে আসলে নিজেকে সামলে রাখা যে খুব ভয়ঙ্কর কাজ হয়ে দাঁড়াবে। রিয়াদের কথা শুনে তানজু ঘুমের ঘরে বলে উঠলো, এত জ্বালাও কেন তুমি আমায়? সারাদিনে হয় না, এখন ঘুমের মাঝে স্বপ্নের ঘুরে এসে জ্বালাচ্ছ আমায়। আমি ঘুমাবো, আমায় জ্বালিও না। আর তুমি কেন বোঝো না আমিও তোমায়। এতটুকু বলে থেমে যায় তানজু। আর কিছু না বলেই আরো শক্ত করে রিয়াদকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো তানজু। আর এদিকে রিয়াদ তানজুর বিড়বিড় করা বুঝতে পেরে হাসলো, তবে কিছু বললো না। বেশ কিছুক্ষণ এভাবে থেকে আস্তে আস্তে রিয়াদ তানজুকে ছাড়িয়ে একবার তানজুর মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি না জ্বালালে কে জ্বালাবে তোমায় প্রিয়সী? বলেই আর 2 মিনিট দাঁড়ালো না রিয়াদ, যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। সূর্যের আলোতে ঘুম ভাঙলো আমার। বিছানায় উঠে বসলাম আমি। হঠাৎই আনমনে হেসে উঠলাম আমি। স্বপ্নে এসেও জ্বালাও তুমি ভাইয়া, এটা কেমন? কবে যে তুমি বুঝবে আমি তোমায় ভালোবাসি? তোমার রাগ, তোমার কেয়ার সবকিছুই ভালো লাগে আমার, কিন্তু সাহস করে কোনোদিন কি বলা হবে? হয়তো হবে, হয়তো না। তুমি যদি আমায় ভালো না বাসো তখন? এসব ভেবে বিছানা থেকে উঠে বসলাম আমি। স্বপ্নটা সুন্দর ছিল, তোমায় জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম আমি। উফ, যদি এই স্বপ্নটা সত্যি হতো। আনমনে হাসলাম আমি। সত্যি পাগল হয়ে যাব আমি। ভার্সিটির করিডোরে দাঁড়িয়ে আছি আমি। বাইরে বৃষ্টি হচ্ছে। এই অসময়ে বৃষ্টি একদম পছন্দ হচ্ছে না। আজকে ভার্সিটিতে আসাটাই বড় ভুল ছিল। একবার শুধু রুহি আর তিশাকে হাতের কাছে পাই, দুটোকে ঠাসিয়ে কয়টা দিব। আজকে ভার্সিটি আসবে না আমায় বলবে না? শয়তান দুইটাই বলেনি। রাগে গা জ্বলে যাচ্ছে আমার। তার উপরে বৃষ্টি। এখন আমি বাসায় কেমনে যাবো? কিছুক্ষণ পর বৃষ্টির বেগ এখনো কমেনি। রিয়াদ ভাইয়াও আজকে আসবে না। কালকে বলেছিল আজকে আসতে পারবে না। দিহান ভাইয়াও আসবে না। দূর চাই, এখন কি করি? এসব ভেবে বৃষ্টির মাঝ দিয়ে দৌড়ে চলে আসলাম আমি। চারপাশ অন্ধকার হয়ে গেছে, তার সাথে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। প্রচুর বেগে এখন ভয় করছে। দ্রুত বেগে দৌড়াতে লাগলাম আমি। আশেপাশে তেমন কোনো মানুষজনও নেই, না পাচ্ছি রিক্সা। এদিকে আকাশের অবস্থাও ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। এখন কি করব? এসব ভেবে দৌড়াচ্ছি আমি। ভিজে একাকার হয়ে গেছি আমি। এমন সময় হঠাৎ বৃষ্টির মধ্যে মাঝ রাস্তায় জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে রিয়াদ ভাইয়া। আচমকা এমনটা হতে আমি পুরো চমকে দাঁড়িয়ে আছি। কি হলো, কেন হলো, সবকিছু যেন মাথার উপর দিয়ে গেল। কয়েক মুহূর্ত আগে বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছিলাম আমি। হঠাৎ কোথা থেকে রিয়াদ ভাইয়া এসে হুট করে জড়িয়ে ধরলো। খুব শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে রিয়াদ ভাইয়া। মনে হচ্ছে ছেড়ে দিলে আমি পালিয়ে যাব। একটু ভয়ে আমিও ছিলাম। এই মুহূর্তে সব ভয় চলে গেছে। আমি নিজেকে শান্ত করে হুট করে বলে উঠলাম, কি হয়েছে ভাইয়া? বিনিময়ে রিয়াদ ভাইয়া কিছু বলল না। কিছুক্ষণ পর ভাইয়া আমায় ছেড়ে দিয়ে বলে উঠলো, বৃষ্টি পড়ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, তুই চোখে দেখিস না?
এইভাবে দৌড়াচ্ছিলি কেন? আসলে ভাইয়া একটু ভয় পেয়ে গেছিলাম, তাই আর কি। ভাইয়া রেগে গিয়ে বলে উঠলো, ঠাটি একটা কানের নিচে দিব। ভয় পাচ্ছিলি তাহলে ভার্সিটি থেকে বেরিয়েছিস কেন? আসলে ভাইয়া অনেক দেরি হয়ে গেছে, তার উপর ভার্সিটিতেও তেমন কেউ ছিল না, তাই। তাই একা একা বেরিয়ে পড়েছিস? আমায় একটা ফোন করতে পারতি না? তুমি তো বলেছিলে বিজি থাকবে আজকে, তাই তো। তানজুর কথা শুনে রিয়াদ নিজের উপর নিজেই রেগে গেল। কেন বলেছিল সে? এবার রিয়াদের জড়িয়ে ধরার কারণটা বলা যায়। রিয়াদের অফিসের কাজ প্রায় শেষ করে বের হবে এমন সময় তানজুর আম্মু ফোন করে বলে তানজু এখনো বাড়ি ফেরেনি। আম্মুর কথা শুনে রিয়াদ রীতিমতো অবাক হয়। পরক্ষণেই আম্মুকে চিন্তা করতে না বলে ফোনটা কেটে দেয়। এদিকে আকাশের অবস্থা খুব খারাপ। তুমুল বেগে বৃষ্টি হচ্ছে, সাথে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। রিয়াদ এটাও জানে তানজু আকাশে বিদ্যুৎ চমকানোতে ভয় পায়, এতে সেও একটু ঘাবড়ে যায়। দ্রুত গতিতে রিয়াদ গাড়ি চালাচ্ছিল। এমন সময় দূর থেকে তানজুকে দৌড়াতে দেখে ভয় পায় রিয়াদ। পরে আর কি, দৌড়ে গিয়ে তানজুকে জড়িয়ে ধরে সে, কারণ সে বুঝতে পেরেছে তানজু ভয় পেয়েছে। রিয়াদের ভাবনার মাঝে তানজু বলে উঠলো, বলছিলাম কি ভাইয়া, আর কতক্ষণ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকবো? চলো বাসায় যাই, আমার প্রচুর শীত করছে। বিনিময়ে রিয়াদ কিছু না বলে তানজুর হাত ধরে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। পুরো শরীর কাঁপছে আমার, মনে হচ্ছে আজ রাতে জ্বর আসবেই। পুরো শরীরের পশম দাঁড়িয়ে গেছে আমার, একদম কাচুমাচু হয়ে বসে আছি গাড়িতে। এখনই বাসায় গিয়ে কাঁথামুড়ি না দিতে পারলে ভালো লাগবে না আমার। এদিকে রিয়াদ বুঝে গেছে তানজুর প্রচুর শীত করছে। হুট করে রিয়াদ গাড়ি থামিয়ে দেয়। আচমকা ভাইয়া গাড়ি থামিয়ে দেয়াতে অবাক হলাম আমি। শীতে কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম আমি, কি হলো ভাইয়া, গাড়ি থামালে যে? বাসায় যাবে না? তুই বস 5 মিনিট, আমি এক্ষুনি আসছি। বলে আর 2 মিনিট দাঁড়ালো না ভাইয়া, হনহন করে গাড়ি থেকে বেরিয়ে চলে গেল সে। আমি হা হয়ে তাকিয়ে রইলাম ভাইয়ার যাওয়ার পানে। উফ, এক্ষুনি যাওয়া লাগলো। হাচ্চু, কাম সারছে রে। আজকে আর তোকে কেউ বাঁচাতে পারবে না তানজু, জ্বর তোর আসবেই। হাচ্চু। উফ ভাইয়া, তাড়াতাড়ি আসো। হাচ্চু। অল্প কিছুক্ষণ পর ভাইয়া আসলো হাতে একটা ব্যাগ নিয়ে। ব্যাগটা আমার হাতে দিয়ে বলে উঠলো, এটার ভিতরে একটা ড্রেস আছে, তাড়াতাড়ি পরে ফেল। আমি কিছু না বলে ব্যাগটা হাতে নিয়ে নিলাম। ব্যাগটা হাতে নিতেই ভাইয়া বলে উঠলো, তুই বস, আমি একটু আসছি। ভাইয়া যেতে আমি আবার বলে উঠলাম, ভাইয়া। রিয়াদ তানজুর দিকে না ঘুরে বলে উঠলো, কি বল জলদি। বলছি কি ভাইয়া, তুমিও ড্রেসটা চেঞ্জ করে নাও, না হলে তোমারও ঠান্ডা লেগে যাবে। হাচ্চু। তানজুর কথা শুনে মনে মনে খুশি হলো রিয়াদ। আবার তানজুর অবস্থা দেখে বলে উঠলো, সেটা দেখছি আমি, তুই তাড়াতাড়ি চেঞ্জ কর। বলেই চলে গেল রিয়াদ। ব্যাগটা খুলতেই চোখ বড় বড় হয়ে গেল আমার। খুব সুন্দর একটা সাদা রঙের চুড়িদার, দেখতে অসম্ভব সুন্দর। এটা আমার, ভাবতেই খুশি লাগছে খুব। বেশ কিছুক্ষণ পর একটা হলুদ রঙের টি শার্ট আর ব্ল্যাক জিন্স পরে আসলো রিয়াদ। বৃষ্টির রেশ এখন অনেকটাই কমে গেছে। রিয়াদ হাতে 2 কাপ গরম চা নিয়ে এসে দাঁড়ালো গাড়ির সামনে, উল্টো দিকে ঘুরে, কিন্তু কিছু বললো না। ভাইয়া গাড়ির সামনে আসতেই আমি বলে উঠলাম, হয়ে গেছে ভাইয়া, এখন তুমি তাকাতে পারো আমার দিকে। বিনিময়ে রিয়াদ বলে উঠলো, এই চাটা খেয়ে নে তাড়াতাড়ি। আমিও কিছু না বলে নিয়ে নিলাম, কারণ এটা দরকার ছিল। তুমি কি করে বোঝো আমার মনের কথাগুলো প্রিয়? আনমনেই হেসে উঠলাম আমি। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল আফরিন আপু। তাকে দেখে রীতিমতো অবাক হলাম আমি। আমায় দেখে খুশি হয়ে আফরিন আপু জড়িয়ে ধরে বলে উঠলো, এতক্ষণে তোর আসার সময় হলো? কতক্ষণ যাবত ওয়েট করছি তোর জন্য। এমন সময় পিছন দিক থেকে রুহি আর তৃষা চেঁচিয়ে বলে উঠলো, সারপ্রাইজ! ওদের দেখে রীতিমতো চোখ গরম হয়ে গেল আমার। আফরিন আপুকে ছেড়ে দিয়ে বললাম, শয়তান দুটা, তোরা এখানে দাঁড়া, কইতাছি আজকে তোগো একদিন কি আমার একদিন। বলে ব্যাগটা সোফার উপর রেখে আমি দৌড়। দুটোকে কয়েকটা না মারতে পারলে আমি শান্তি পাবো না। এদিকে রুহি আর তৃষা দুজনেই তানজুকে দৌড়াতে দেখে তারাও দৌড় দিল উপরে। এক পর্যায়ে 3 জনে একসাথে তানজুর রুমে ঢুকে পড়লো। হাতে একটা বালিশ নিয়ে দুটোকে ইচ্ছে মতো মারতে মারতে বলে উঠলাম আমি, তোরা আজকে ভার্সিটি যাবি না, আমায় বলিসনি কেন? তোদের জন্য আজকে বৃষ্টিতে ভিজতে হলো আমায়। হাচ্চু, শুধুমাত্র তোদের জন্য। হাচ্চু, আমার হাচ্চু, ঠান্ডা লেগে গেল। হাচ্চু। বলতে বলতে বসে পড়লাম আমি। এদিকে আমার অবস্থা দেখে হাসবে না কাঁদবে ভুলে গেছে রুহি আর তৃষা। তারা রীতিমতো তানজুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমরা সত্যিই বুঝতে পারিনি যে তুই ভার্সিটি চলে যাবি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমার জন্য আদা দিয়ে চা বানিয়ে নিয়ে আয়। হাচ্চু। যাচ্ছি যাচ্ছি। বলেই চলে যায় দুজন। এমন সময় রুমে নক করলো কেউ। বলে উঠলো সে, আমি কি আসতে পারি? আচমকা কোনো ছেলের কণ্ঠস্বর শুনে অবাক হয়ে তাকালাম তার দিক। ছেলেটিকে দেখে রীতিমতো অবাক হই আমি।
কারণ ছেলেটি হলো আপুর ননদের দেওর সোহান। আমি অবাক হয়ে বললাম, আপনি এখানে কখন এলেন? এসেছি অনেক আগেই, নিচে ছিলাম, তুমি খেয়াল করনি। ও। হুম। হঠাৎই মনে হলো ছেলেটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, যেটা মোটেও পছন্দ হচ্ছে না আমার। আমি হুট করে বলে উঠলাম, বললাম কি নেভার মাইন্ড ভাইয়া, আমার শরীরটা হাচ্চু ভালো নেই। হাচ্চু। আমরা কিছুক্ষণ পর কথা বলি। হাচ্চু। সোহান তানজুর কথা শুনে একটু আনইজি ফিল করলো। পরক্ষণে হালকা হেসে বলল, ঠিক আছে, আমরা পরে কথা বলবো। জি। সোহান দরজা পর্যন্ত গিয়ে আবার ঘুরে বলে উঠল, কিছু মনে না করলে একটা কথা বলি। আচমকা সোহানের মুখে এমন কথা শুনে বলে উঠলাম আমি, জি বলুন ভাইয়া। তোমায় এই সাদা রঙের চুড়িদারে অসম্ভব সুন্দর লাগছে। সোহানের মুখে এমন কথা শুনে হালকা হেসে বলে উঠলাম আমি, থ্যাংক ইউ ভাইয়া। হাচ্চু। বিনিময় সোহান আর কিছু বলল না, চুপ করে রুম থেকে বেরিয়ে গেল। সোহান যেতেই ড্রেসটার দিকে চোখ গেল আমার। রিয়াদ ভাইয়া দেওয়া গিফট, ভালো তো লাগতেই হতো। আনমনে হাসলাম আমি। এমন সময় আবারও চলে আসলো। কি আবার? হাচ্চু। রাত 8টা। বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছি আমি। জ্বর না আসলেও হাঁচি দিতে দিতে অবস্থা বেজায় খারাপ হয়ে গেছে। অসম্ভব রকম ঠান্ডা লেগে গেছে আমার। এ নিয়ে 10 বার আদা চা খাওয়া শেষ। বিকেলেও রুহি আর তিশার হাতে চা খেয়ে পার করে দিলাম। হঠাৎই মাথায় আসলো, আমার সাথে ভাইয়াও তো ভিজেছিল, ভাইয়ার কি কিছু হয়নি? অবশ্য আমার চেয়ে কমই তো ভিজেছিল। এমন সময় রুমে ঢুকলো রিয়াদ ভাইয়া। ভয়ে কাচুমাচু হয়ে বসে আছি আমি, আর আমার সামনে চোখ লাল করে তাকিয়ে আছে রিয়াদ ভাইয়া। রিয়াদ ভাইয়া তো মনে হয় দিব্যি সুস্থ আছে। এখন তোর কি হবে তানজু? রিয়াদ ভাইয়া তো এখন চেঁচিয়ে বকাঝকা করবে, এখনই বলবে, ইচ্ছে করছে তোকে এখনই ঠাসিয়ে একটা থাপ্পড় মারি। সারাদিন শুধু ঢ্যাং ঢ্যাং করিস, নিজের একটু যত্ন নিস না। আমার ভাবনার মাঝখানে আমায় অবাক করে দিয়ে রিয়াদ ভাইয়া বলে উঠলো, এখন কেমন আছিস তুই? লাইক সিরিয়াসলি? ভাইয়া আমায় বকলো না। আমার ভাবনার মাঝখানে ভাইয়া আবারও বলে উঠলো, কি হলো, কথা বলছিস না কেন? ভাইয়া কথা শুনে কাপা কাপা গলায় বলে উঠলাম আমি, একটু ঠান্ডা লাগছে এই আর কি। জ্বর তো আসেনি। একটা কথা বলবো ভাইয়া? বল। তোমার দেওয়া ড্রেসটা খুব সুন্দর ছিল। সুন্দর তো হবেই, দেখতে হবে না কে দিয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। হইছে, তবে খালি থ্যাংক ইউতে কাজ হবে না, সুস্থ হয়ে আমাকে নিজ হাতে রান্না করে খাওয়াতে হবে। নয় হ্যাঁ, তোকে কি এমনি এমনি কিনে দিছি নাকি? এর জন্যই দিছি। এখন ওসব বাদ দে, আগে সুস্থ হ। এমন সময় রুমে ঢুকলো আফরিন আপু, দুলা ভাই, রুহি, তিশা, দিহান ভাই, আদিন ভাই আর সোহান। আফরিন আপু হাতে 1 কাপ আদা চা দিয়ে বলল, তাড়াতাড়ি খেয়ে নে, আমরা বের হব। আফরিন আপুর কথা শুনে আমি রিয়াদ ভাইয়া দুজনে অবাক হয়ে বললাম, এখন? কোথায়? ঘুরতে যাব, প্রচুর মজা করব, সাথে ফুচকাও খাবো, আর ডিনার করে বাড়ি ফিরবো। এত কিছুর মধ্যে ফুচকার কথা শুনে ঠোঁটে পানি চলে আসলো আমার। নাচতে নাচতে বলে উঠলাম, আমিও যাব। আমার কথা শুনে রিয়াদ ভাইয়া বলে উঠলো, তুই যাবি মানে? তোর শরীরের অবস্থা ভালো না? এতটুকু শরীর খারাপে কিছু হবে না ভাইয়া। এমন সময় দেহান ভাইয়া পাশে এসে মাথায় হাত দিয়ে বলল, রিয়াদ তো ঠিকই বলেছে, তোকে যেতে হবে না, আমরা তোর জন্য ফুচকা কিনে নিয়ে আসবো। সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল আমার। আমি মন খারাপ করে বলে উঠলাম, প্লিজ ভাইয়া এমন বলো না, আমিও তোমাদের সাথে যাব। আমি একা একা বাসায় থাকবো আর তোমরা বাইরে সবাই মজা করবে, এটা হবে না। এমন সময় দুলা ভাই বলে উঠলো, এজন্য বলেছিলাম ওকে না বলে যেতে, এমনিতেই শরীর খারাপ, মাঝ রাস্তায় শরীর আরো খারাপ হলে তখন। কিছু হবে না দুলা ভাই, আমি একদম ঠিক আছি। প্লিজ প্লিজ, আমিও যাব তোমাদের সাথে। শেষমেশ অনেকবার বোঝানোর পর রাজি হলো সবাই, শুধু হলো না রিয়াদ ভাইয়া। বাইরে থেকে যেতে বলেও ভেতর থেকে নাড়াচ্ছে। রাত 9টা। সবাই তৈরি হয়ে চলে গেছে নিচে, আর আমি এখনো আয়নার সামনে দাঁড়িয়ে আছি। শরীরের অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে মনে হয়, কিন্তু মন চাইছে না এখন বাসায় বসে থাকি। হাতে একটা রুমাল আর সাদা রঙের 3 পিস পরে তৈরি হয়ে নামলাম আমি। কিছু বলতে যাব তার আগে রিয়াদ ভাইয়া বলে উঠলো, তোকে ওই গাড়িতে যেতে হবে না। আমি অবাক হয়ে বললাম, কেন ভাইয়া? আমি বলেছি তাই। এমন সময় সোহান ভাইয়া বলে উঠলো, কি হলো, দাঁড়িয়ে আছো কেন, হাসবে না? আমি কিছু বলবো তার আগে রিয়াদ ভাইয়া বলে উঠলো, ও ওই গাড়িতে যাবে না, তোমরা এগো, আমি ওকে নিয়ে আসছি। কিন্তু? কোনো কিন্তু নয়, এত গাদাগাদিতে ওর যেতে অসুবিধা হবে, তার সাথে ওর শরীরও ভালো নেই। বলে আমার হাত ধরে নিয়ে আসলো রিয়াদ ভাইয়া, আর আমি শুধু হ্যাবলার মতো তাকিয়ে রইলাম ভাইয়ার দিকে। সোহানও আর কিছু বলতে পারলো না, মুখ গোমড়া করে সেও বসে পড়লো গাড়িতে।
আফরিন আপুদের গাড়ি চলতে শুরু করলো আর আমরা এখনো দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যেই ভাইয়া গাড়ি নিয়ে আসলো আমার সামনে। আমিও আর কিছু না বলে বসে পড়লাম গাড়িতে। আমি বসতেই ভাইয়া গাড়ি চালাতে শুরু করলো। হঠাৎ ভাইয়া ড্রাইভ করতে করতে বলে উঠলো, ওই ছেলেটার সাথে বেশি মিশবি না, বেশি কথাও বলবি না। আচমকা ভাইয়ার মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে বললাম, কোন ছেলের সাথে ভাইয়া? ওই তো তোকে যে গাড়িতে বসার জন্য বলছিল। এতক্ষণ পর বুঝতে পারলাম আমি ভাইয়া কার কথা বলছে। ও, তুমি সোহান ভাইয়ার কথা বলছো? হুম। কিন্তু কেন? ছেলেটা ভালো না। কেন ভালো না ভাইয়া? হুট করে রিয়াদ রেগে গিয়ে বলল, তোকে বারণ করেছি তাই করবি না। এত প্রশ্ন কেন করিস তুই? হুট করে ভাইয়া রেগে যাওয়াতে আমি পুরো কেঁপে উঠলাম। সাথে সাথে কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, ঠিক আছে ভাইয়া, বলবো না। এতে রেগে যাওয়ার কি আছে? বিনিময়ে রিয়াদ ভাইয়া কিছু বলল না, নিজের ড্রাইভিং এ মনোযোগ দিল। হঠাৎই শরীরের তাপমাত্রা বেড়ে যেতে শুরু করলো আমার। জানালা থেকে বয়ে আসা হালকা বাতাসে অসম্ভব শীত করছে আমার। চোখ জ্বলছে, আমি বুঝে গেছি আমার জ্বর আসতে চলেছে। এই মুহূর্তে মনে হচ্ছে না আসাটাই ভালো ছিল হয়তো। ক্লান্ত লাগছে খুব। গাড়ির জানালার পাশে মাথা হেলিয়ে দিলাম আমি। আর ভালো লাগছে না। কিন্তু এখন কি করব? ভাইয়াকে কিছু বললেও তো রেগে যাবে। এর জন্যই বলে অতি লোভে তাঁতি নষ্ট। বেশি বুঝলে যা হয় আর কি। গায়ে থাকা ওড়নাটা পুরো গায়ে জড়িয়ে নিলাম আমি। অসম্ভবভাবে শীত করছে আমার। এদিকে রিয়াদ তানজুর এমন কাজ দেখে বলে উঠল, কি করছিস তুই? শরীর ঠিক আছে তো? ভাইয়ার কথায় হকচকিয়ে উঠলাম আমি। এখন কি করে বলবো যে আমি ঠিক নেই? সত্যি বলে প্রচুর বকবে, মিথ্যে বলতেও তো ইচ্ছে করছে না। একরাশ অনিচ্ছা থাকা সত্ত্বেও বলে উঠলাম আমি, কিছু হয়নি ভাইয়া, আমি ঠিক আছি। রিয়াদ কিছুটা সন্দেহ নজরে তাকিয়ে বলে উঠল, সত্যি বলছিস তুই? একদম সত্যি বলছি। রিয়াদ আর কিছু বলল না। এদিকে আমার অবস্থা শেষ, শরীরে জ্বর এসেছে অসম্ভব। জানালায় হেলান দিয়ে চোখ বন্ধ করে নিলাম আমি। বেশ কিছুক্ষণ পর রিয়াদদের গাড়ি এসে থামলো একটা বড় রেস্টুরেন্টের সামনে। রিয়াদ গাড়ি থামিয়ে বলে উঠল, বের হ, আমরা চলে এসেছি। বিনিময়ে কোনো উত্তর দিল না। তানজু প্রথমবার শুনতে না পেয়ে রিয়াদ আবারও বলে উঠল, কি হলো, শুনতে পাচ্ছিস না? এবারও উত্তর দিল না তানজু। এবার রিয়াদ কিছুটা অবাক হলো, এতবার ডাকছি উঠছে না কেন? রিয়াদ কোনো কিছু না ভেবে তানজুর হাত স্পর্শ করলো। সাথে সাথে রিয়াদ চমকে উঠল। পুরো শরীর গরম হয়ে গেছে তানজুর। রিয়াদ তানজুর কপালে হাত দিতেই বুঝে গেছে তানজুর অসম্ভব রকম জ্বর এসেছে। রিয়াদ কিছুক্ষণ ভেবে ফোনটা হাতে নিল। রেস্টুরেন্টের ভেতরে গোল হয়ে টেবিলে বসে আছে সবাই। আফরিন আপু, সায়ান, দুলাভাই, রুহি, তিশা, আদিল, দিহান আর সোহানো। তারা এখানে এসেছে অনেকক্ষণ হলো। কিন্তু রিয়াদ আর তানজু এখনো এসে পৌঁছায়নি তাদের মাঝে। এমন সময় আফরিন আপু বলে উঠলো, ওরা এখনো আসছে না কেন? মনে হয় আমাদের খুঁজে পাচ্ছে না। বলতে না বলতে ফোন বাজলো দিহানের। দিহান ফোনটা হাতে নিয়ে বলে উঠল, এই তো রিয়াদ ফোন করেছে, দাঁড়া। দেখ। দিহান কল রিসিভ করে বলে উঠল, কই তোরা? ওপাশ থেকে রিয়াদের কথা শুনে দিহান চিন্তিত গলায় বলে উঠল, কিভাবে হলো? এই জন্যই বলেছিলাম ওকে না আসতে। দিহানের মুখে এমন কথা শুনে সবাই একটু ঘাবড়ে গেল। দিহান আবারও বলে উঠল, ঠিক আছে, তুই ওকে নিয়ে বাসায় যা। এতটুকু বলেই ফোনটা কেটে দিল দিহান। দিহান ফোন রাখতেই রোহিত চিন্তিত স্বরে বলে উঠল, কি হয়েছে দিহান ভাইয়া, ওরা আসবে না? না, আসবে না। তানজুর প্রচন্ড জ্বর এসেছে, তাই রিয়াদ ওকে নিয়ে বাসায় যাচ্ছে। এখন কেমন আছে তানজু? বলতো ঠিক আছে, আমাদের চিন্তা করতে বারণ করেছে। রিয়াদ সব বুঝে নিবে। সবাই কিছুক্ষণ মুট করে বসে রইল। তারপর খাবার অর্ডার করলো সায়ান। এদিকে রিয়াদ রেস্টুরেন্টের সামনে থেকে আবার গাড়ি ঘুরে বের করলো বাড়ি ফেরার উদ্দেশ্যে। রিয়াদ তানজুকে নিজের সাথে মিশিয়ে নিল যাতে শীত না করে। তানজু জ্বরের ঘরে রিয়াদকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। তানজুকে জড়িয়ে ধরে ড্রাইভ করছে রিয়াদ, আর তানজু ঘুমিয়ে পড়ে রিয়াদকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। তানজুর শরীরের তাপে রিয়াদের শরীরও গরম হয়ে আসছে। এই মুহূর্তে তানজুর মনে কিছু না চললেও রিয়াদের মনে অনেক কিছু চলছে। একরাশ ভালো লাগা, সাথে একটুখানি চিহ্নিত মুখ, সব মিলিয়ে ড্রাইভ করছে রিয়াদ। বেশ কিছুক্ষণ পর রিয়াদ গাড়ি থামালো তানজুদের বাসার সামনে। কোনো কিছু না বলে রিয়াদ তানজুকে কোলে তুলে নিয়ে চলে যায়। রান্নাঘরে কাজ করছিল তানজুর আম্মু। এমন সময় কলিং বেল বাজতেই দৌড়ে গিয়ে দরজা খুলে তানজুর আম্মু। তানজুকে রিয়াদের কোলে দেখে চিন্তিত গলা বলে উঠছে, কি হয়েছে ওর? সব বলছি মামনি, আগে ওকে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেই। যা। রিয়াদ আর কথা না বাড়িয়ে তানজুকে কোলে তুলে নিয়ে চলে যায় উপরে। এইদিকে তানজুর আম্মু কোনো কিছু না ভেবে চলে যায় রিয়াদের পিছনে। মাঝখানে কাটলো 7 দিন। এই 7 দিনে অনেক কিছু পাল্টে গেছে। তানজু পুরো সুস্থ হয়ে গেছে। আফরিনটা চলে গেছে 2 দিন হলো। সোহান অনেকবার চেষ্টা করে তেমন কথা বলতে পারেনি তানজুর সাথে।
তানজুর অসুস্থতার কথা বলে বারবার ওর কাছ থেকে দূরে দূরে রেখেছে রিয়াদ। রিয়াদের মোটেও পছন্দ হয় না তানজুর আশেপাশে যাক সোহান। শেষমেশ কথা না বলে চলে যায় সোহান। সন্ধ্যা 7টা। সোফার উপর বসে টেবিলে পা দিয়ে হাতে পপকর্ন নিয়ে আয়েশ করে টিভি দেখছি আর খাচ্ছি আমি। এই মুহূর্তে বাসায় কেউ নেই। আম্মু খালামণিদের বাসায় গেছে, দুজন একসাথে শপিং করতে যাবে। আব্বু আর ভাইয়া দুজনেই কাজে ব্যস্ত। একা একা বোরিং লাগছে আমার। টিভিতে টম অ্যান্ড জেরি দেখছি আমি। এমন সময় কলিং বেল বেজে উঠলো। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো কেঁপে উঠলাম। হুট করে মাথায় প্রশ্ন এলো, এখন কে আসলো? আম্মু তো কিছুক্ষণ আগেই গেছে, এত তাড়াতাড়ি চলে এলো? আমার ভাবনার মাঝে আবারও কলিং বেল বেজে উঠলো। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে পপকর্নগুলো সোফার উপর রেখে উঠে দাঁড়ালাম আমি। এদিকে কলিং বেল বাজছে তো বাজছেই, মনে হচ্ছে দরজা না খুললে দরজা ভেঙে ভিতরে ঢুকে যাবে। আরে বাবা, আমি যাচ্ছি, চোখে দেখো না নাকি? ও অবশ্য দেখবে কেমনে, আমি তো বাসার ভিতরে। বোকার মতো ভাবনা চিন্তা নিয়ে সামনে এগোচ্ছি আমি। আরে বাবা, আসছি বলে দরজা খুলতেই চোখ বড় বড় হয়ে গেল আমার, কারণ সামনে রিয়াদ ভাইয়া দাঁড়ানো। তার পুরো শরীর বেয়ে ঘাম পড়ছে, গায়ে জড়ানো শার্টটা পুরো ভিজে গেছে, চুলগুলো এলোমেলো। রিয়াদ ভাইয়া একরাশ ক্লান্ত মাখা মুখ নিয়ে বলে উঠল, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় তাড়াতাড়ি। বলে আমায় পাশ কাটিয়ে চলে গেল ভাইয়া। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। দরজা বন্ধ করে চলে গেলাম ফ্রিজের কাছে। এক বোতল ঠান্ডা পানি বের করে এক গ্লাস ঢেলে নিয়ে গেলাম রিয়াদ ভাইয়ের কাছে। সোফায় অ্যালার্ম দিয়ে চোখ বন্ধ করে বসে আছে রিয়াদ ভাইয়া, হয়তো প্রচন্ড ক্লান্ত সে। পানি হাতেই তার কাছে গিয়ে বলে উঠলাম আমি, ভাইয়া পানি। বলতেই চোখ খুলে তাকালো ভাইয়া। কোনো কিছু না বলে হাত থেকে পানি নিয়ে পুরো একশেষে ঢকঢক করে পুরো পানি শেষ করে দিল সে। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আম্মু কোথায় রে? বাসায় ঢুকে দেখি দরজা বন্ধ। কোথায় গেছে জানিস কিছু? ও খালামণি আর আম্মু একসাথে শপিং করতে গেছে। চাবি দিয়ে গেছে? না তো, তুমি তো এত তাড়াতাড়ি আসো না, তাই হয়তো। আজকে খুব ক্লান্ত লাগছিল তাই চলে এসেছি। বাসায় ঢুকে দেখি দরজা বন্ধ, তাই এখানে এসেছি। তুমি বসো, আমি খালামণিকে ফোন করে আসতে বলি। না থাক। আচ্ছা শোন, আমার মাথাটা একটু টিপে দে তো, প্রচুর ব্যথা করছে। আমিও আর কিছু না বলে সোফার পেছনে দাঁড়িয়ে রিয়াদ ভাইয়ের মাথা টিপতে লাগলাম। চোখ বন্ধ করে আছে রিয়াদ ভাইয়া। ফ্যানের বাতাসে এখন অনেকটাই ফ্রেশ লাগছে তাকে। ভেজা চুলগুলো অল্প অল্প শুকিয়ে গেছে, মুখের ক্লান্তির ছাপ অনেকটাই কমে গেছে তার। হুট করে ভাইয়া আমার হাত চেপে ধরলো। আচমকা এমনটা হয় অবাক হলাম আমি। ভাইয়া আমার হাত ধরে বলল, আর লাগবে না, আমি দিহানের রুম থেকে ফ্রেশ হয়ে আসছি, আমার জন্য খাবার বেড়ে রাখ। ঠিক আছে ভাইয়া। বিনিময়ে ভাইয়া আর কোনো জবাব দিল না। সোফা থেকে উঠে সোজা চলে গেল উপরে। বেশ কিছুক্ষণ পর খাবার বেড়ে টেবিলের সামনে দাঁড়িয়েছিলাম আমি। এমন সময় সিঁড়ি বেয়ে দিহান ভাইয়ের ট্রাউজারের একটা সাদা রঙের টি শার্ট পরে নিচে নামলো রিয়াদ ভাইয়া। চোখ মুখ একদম ফ্রেশ হয়ে গেছে তার, শরীরে পুরো ক্লান্ত মাখা মুখ চলে গেছে। ভাইয়া চলে আসলো আমার সামনে, তারপর বলে উঠলো, সব বেড়ে রেখেছিস? ভাইয়া বসো, আমি তোমায় সব বেড়ে দিচ্ছি। শুধু বেড়ে দিলে হবে না কিন্তু। রিয়াদ ভাইয়ের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, মানে? আগে সব প্লেটে সাজা, তারপর বলছি। বলে রিয়াদ ভাইয়া বসে পড়লো চেয়ারে। আমিও কোনো কিছু না ভেবে খাবার প্লেটে বেড়ে নিলাম। প্লেট ভাইয়ার সামনে দিতেই ভাইয়া বলে উঠলো, হাত দিয়ে খেতে ইচ্ছে করছে না, তুই খাইয়ে দে। রিয়াদ ভাইয়ের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। আমি অবাক হয়ে বললাম, কি? তুই কি কানা? একবার বললে বুঝিস না? তোকে খাইয়ে দিতে বলছি। সত্যি আমি তোমায় খাইয়ে দিব? দিবি, তাড়াতাড়ি কর, আমার খুব খিদে পেয়েছে। ভাইয়ার কথা শুনে আনমনে এক লোকমা খাবার এগিয়ে দিলাম ভাইয়ার মুখের সামনে। রিয়াদের প্রচুর খিদে পেয়েছে, তাই সেও আর কিছু না ভেবে খাবার খেতে শুরু করলো। মনে মনে অসম্ভব খুশি রিয়াদ। অনেকদিনের ইচ্ছে ছিল তার আজ পূরণ হয়ে গেছে। রাত 11টা, বিছানায় বসে আছে রিয়াদ। অদ্ভুত এক ভালো লাগছে তার, মনটা তার আজ ভীষণ ভালো। হাতে গিটারের টুংটাং শব্দ ভেসে আসছে, আনমনে বাজাচ্ছে রিয়াদ। তানজুর ফেসটা বারবার ভেসে আসছে তার সামনে। আনমনে হাসলো রিয়াদ, তারপর বলে উঠল, আমি সত্যি পাগল হয়ে যাব প্রিয়সী। হঠাৎই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো বৃষ্টি হবে তুমুল বেগে। রিয়াদ বিছানা থেকে উঠে চলে গেল ব্যালকনির দিকে। আকাশ পুরো কালো হয়ে গেছে, চারপাশে বাতাস বইছে খুব। চোখ বন্ধ করে রিয়াদ জড়ো হওয়ার সাথে বাতাসকে অনুভব করছে, তার সাথে তানজুর ফেসটাকেও কল্পনা করছে সে। বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেল, তুমুল বেগে বৃষ্টি শুরু হয়ে গেল। রিয়াদ আনমনেই তার ঠোঁট নাড়ালো। এদিকে তানজু, তাড়াতাড়ি বেলকুনি থেকে সব জামা কাপড়গুলো নিয়ে আয়, না হলে সব ভিজে যাবে। এক প্রকার চেঁচিয়ে কথাটা বলে উঠলো তানজুর আম্মু। আর তানজু কানে হেডফোন দিয়ে বিছানায় শুয়ে শুয়ে গান শুনছে। বাহিরে যে কিছু হচ্ছে তা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আচমকা শীত করতে শুরু করলো আমার।
বেলকনি থেকে ঠান্ডা বাতাস বয়ে এসে পড়লো গায়ে। এমন সময় কারেন্টও চলে গেল। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে কান থেকে হেডফোন খুলে ফেললাম আমি। তারপর যা শুনলাম তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমার আম্মাজান চেঁচিয়ে চলেছে। লাফ মেরে বিছানা থেকে উঠে দৌড়ে বেলকনিতে চলে গেলাম আমি। জামা কাপড় অর্ধেক ভিজে গেছে। এই রে খাইছে, আম্মাজান একবার দেখলে আজকে তুই শেষ তাইলে। এক প্রকার ঘাবড়ে গিয়ে চটজলদি জামা কাপড় টেনে টুনে নিয়ে আসলাম রুমে। এমন সময় রুমে আসলো আম্মাজান। রুমে ঢুকে বলে উঠলো সে, কি রে, জামা কাপড় ভিজে যাওয়ার আগে এনেছিস তো? আম্মু, একদম শুকনো। ভালো করেছিস। অন্ধকারের রুমে থেকে কি করবি? নিচে আয়। যাও তুমি, আমি আসছি। আম্মু আর কিছু না বলে চলে গেল। আম্মু যেতে একটা নিঃশ্বাস ফেললাম আমি। তারপর একটার উপর আরেকটা জামা কাপড় রেখে দিলাম। হঠাৎই আনমনে চলে গেলাম বেলকনিতে। বাইরে বৃষ্টি হচ্ছে খুব। অটোমেটিক হাত চলে গেল বাহিরে। বৃষ্টির ফোঁটা এসে পড়ছে হাতে। আনমনে বলে উঠলাম আমি, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আর এদিকে রিয়াদ, मुझको बरसात बना लो, एक लंबी रात बना लो, अपने जज्बात बना लो जहां, मुझको अल्फाज बना लो, दिल की आवाज बना लो, गहरा साराज बना लो जहां। ব্যালকনির রেলিং ধরে বৃষ্টিতে ভিজে গানটা গাইছে রিয়াদ। বিছানায় লেপটে শুয়ে আছে রিয়াদ। গভীর ঘুমে মগ্ন সে। এমন সময় ওয়াশরুম থেকে একটা সুন্দর লাল রঙের শাড়ি পরে বের হলো তানজু। অসম্ভব সুন্দর লাগছে তাকে। ভেজা চোখগুলো মুছে তোয়ালে দিয়ে। হাতে লাল কাঁচের চুড়ি শব্দে হালকা নড়ে চড়ে উঠলো রিয়াদ। তানজু তার ভেজা চোখগুলো মুছে মুছে চলে গেল রিয়াদের সামনে। রিয়াদ এখনো ঘুমে মগ্ন। তানজু তার হাত থেকে তোয়ালেটা রাখলো সামনে থাকা টেবিলের উপর। হালকা ঝুঁকি পড়লো তানজু রিয়াদের দিকে। আনমনে মুচকে হাসলো সে। হাতে থাকা চুড়িগুলো রিয়াদের কানের কাছে এনে নাড়ালো তানজু। প্রথমবারে রিয়াদ হালকা নড়লো, কিন্তু উঠলো না। রিয়াদ না ওঠাতে তানজু তার ভেজা চুলগুলো রাখলো রিয়াদের মুখে। ভেজা চুলের গন্ধে আবারও নড়লো রিয়াদ। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে বলে উঠলো সে, বিরক্ত করছো কেন? আমি ঘুমাবো। বিনিময়ে তানজু কোনো উত্তর দিল না। আবারও ভেজা চুলগুলো রিয়াদের সারা মুখে নাড়াতে লাগলো সে। হুট করে রিয়াদ তার চোখ খুলে ফেললো। চেঁচিয়ে বলে উঠলো সে, সমস্যা কি? রিয়াদের কাজে তানজু হেসে বলে উঠলো, আমাকে কেমন লাগছে প্রিয়? চিরচেনা কণ্ঠের আওয়াজ কানে বাজতেই নড়ে চড়ে উঠল রিয়াদ। চোখ খুলে সামনে তানজুকে দেখে অবাক হলো সে। প্রথমবার এমন লোকে দেখছি রিয়াদ তানজুকে। অসম্ভব সুন্দর লাগছে তাকে। এলোমেলো চুলে লাল রঙের শাড়ি, সাথে মুঠো ভর্তি কাচের চুড়ি, চোখে হালকা কাজল, ব্যাস এতটুকুতেই অসম্ভব সুন্দর লাগছে তানজুকে রিয়াদের কাছে। গভীরভাবে তাকিয়েছে রিয়াদ তানজুর দিকে, যেন তার পলকে পড়ছে না। রিয়াদের কান্দে আনমনে হাসলো তানজু। তারপর মুচকি হেসে বলে উঠলো সে, কি হলো, কথা কেন বলছো না প্রিয়? আনমনে রিয়াদ বলে উঠলো, অপূর্ব, তোমায় শাড়িতে এত সুন্দর লাগে জানতাম না তো প্রিয়সী। হাসলো তানজু। তারপর বলে উঠলো, বিশ্বাস হচ্ছে না এটা আমি? আনমনে মাথা নাড়ালো রিয়াদ। আচমকা তানজুর পাশে থাকা এক গ্লাস পানি ফেলে দিল রিয়াদের মুখে। আচমকা ঘুমের ঘরে মুখে পানি পড়াতে লাফ মেরে উঠলো রিয়াদ। ঘুমের রেশ পুরোপুরি কাটেনি তার। মিটমিট করে চোখে তাকালো রিয়াদ সামনে। ওই শালা আর কতক্ষণ ঘুমাবি? কখন থেকে ডাকছি তোকে, কানে কথা যাচ্ছে না? পুরুষ কণ্ঠে কারো কথা শুনে হক চুকিয়ে তাকালো রিয়াদ। সামনে রিহানকে দেখে অবাক সে। আনমনে বলে উঠল সে, তাহলে কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম আমি? রিয়াদের বিড়বিড় করা দেখে রিহান আবারও বলে উঠল, বিড়বিড় করছিস কি বলতো? স্বপ্ন দেখছিলি নাকি এতক্ষণ? স্বপ্ন যে এত সুন্দর হতে পারে জানতাম না তো প্রিয়সী। আনমনে বলে উঠল রিয়াদ। রিয়াদের বিড়বিড় করা কথা বুঝতে না পেরে রিহান বলে উঠল, কি? রিহানের মুখে কি প্রতিধ্বনি শুনে নিজের কল্পনার জগৎ মাখা ঘুমন্ত স্বপ্ন দেখে বেরিয়ে আসলো রিয়াদ। হকচকে বলে উঠল সে, না না, কিছু না। কিছু যে একটা হয়েছে তা আমি ভালোই বুঝতে পারছি রে। রিয়াদ টপিক চেঞ্জ করার জন্য বলে উঠল, ওই শালা, তুই ঘুমের মধ্যে পানি দিলি কেন? আজ শুক্রবার, ভুলে গেলি নাকি? তো মানে আজকে যে তানজুর। রিহানের কথা চোখ বড় বড় করে তাকালো রিয়াদ। এতক্ষণ পর তার মনে পড়লো, চটজলদি বিছানা থেকে উঠে বসলো রিয়াদ। তারপর বলে উঠল সে, ও শিট, আমি তো ভুলেই গেছিলাম। ওয়েট, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। বলেই তাড়াতাড়ি উঠে যায় রিয়াদ। আর রিহান মুচকি হেসে বসে রইল রিয়াদের বিছানায়। সূর্যের প্রবল তাপে ঘুম ভাঙলো আমার। মিটমিট চোখে বিছানা থেকে উঠে বসলাম আমি। ঘড়ির কাঁটায় 10টা বেজে 20 মিনিট। অবাক হলাম আমি।
এত বেলা হলো অথচ আমায় কেউ ডাকলো না। আনমনে নিজেকে নিজে প্রশ্ন করে বিছানা ছেড়ে উঠে সোজা ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে নামলাম। অবাক কাণ্ড, আজকে তো শুক্রবার, অথচ কাউকে দেখছি না কেন। হাঁটতে হাঁটতে চলে গেলাম রান্নাঘরে। আম্মু রান্নাঘরে কাজ করছে। পেছন থেকে আম্মুকে জড়িয়ে ধরে বললাম, গুড মর্নিং মা। বিনিময়ে আম্মু কিছু বলল না, চুপচাপ তার কাজ করতে লাগলো। অবাক হলাম আমি। কি হলো মা, কথা বলছো না কেন? তোর খাবার ওই টেবিলে রাখা আছে, খেয়ে নে। প্রচুর কাজ আছে আমার আজ, বেশি জ্বালাস না। আশ্চর্য, জ্বালালাম কখন? তারপর আমি আর বেশি কথা না বলে আম্মুকে ছাড়িয়ে চলে আসলাম টেবিলের সামনে। চুপচাপ খেয়ে আবার চলে গেলাম রুমে। আশ্চর্য তো, আজকে আম্মু কোনো কাজের কথা বলছে না কেন? খুব একটা না ভেবে চলে আসলাম রুমে। ফোনটা হাতে নিব এমন সময় দিহান ভাই এসে ফোনটা নিয়ে গেল। আমি দিহান ভাইয়ের কাজে অবাক হয়ে বলে উঠলাম, কি হলো ভাইয়া, ফোনটা নিয়ে নিলে কেন? একটু ফেসবুকিং করতাম। দিহান ভাইয়ের সোজা কথা, আজকে কোনো ফেসবুকিং করা যাবে না, চুপচাপ রুমে বসে থাক। বলেই ফোনটা হাতে নিয়ে হনহন করে চলে গেল ভাইয়া। আমি শুধু হ্যাবলার মতো দাঁড়িয়ে রইলাম। আশ্চর্য তো, সবাই এমন বিহেভ করছে কেন? একরাশ রাগ নিয়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম আমি। উদ্দেশ্য খালামণিদের বাসায় যাব। এবারে কেউ আমায় ভালোবাসে না, সবাই যে যার মতো বিহেভ করছে, আমায় পাত্তা দিচ্ছে না। আমি করেছি কি? এসব ভাবতে ভাবতে হেঁটের আগে গজগজ করতে করতে চলে গেলাম রিয়াদ ভাইদের বাসার সামনে। এমন সময় গাড়ি করে খালামণিদের বাড়ি থেকে বেরিয়ে গেল খালামণি আর খালু। আশ্চর্য, এরা যাচ্ছে কোথায়? কয়েকবার ডাকতেও কোনো সারা শব্দ করলো না খালামণি আর খালু। আমার কথা কি তাহলে তারা শুনতে পায়নি নাকি? ধুর, ভালো লাগে না। আবার মন খারাপ নিয়ে চলে গেলাম বাড়িতে। দিহান, আব্বু আর আম্মু তিনজন কিছু একটা করছিল, আমায় দেখে থেমে গেল। আশ্চর্য, আমি দেখলে কি হবে? বিরক্ত মাখা মুখ নিয়ে চেঁচিয়ে বলে উঠলাম, তোমরা এমন করছো কেন? আমি কি করছি? আমার কথা শুনে দিহান ভাইয়া বলে উঠলো, কি করবি, তুই কিছু করসনি তো। তাহলে তোমরা এমন করছো কেন? আমার কাছ থেকে লুকাচ্ছ কিছু? ধুর পাগলি, কি লুকাবো? সত্যি কিছু লুকাচ্ছ না? আরে না, তুই তোর রুমে যা। সারাদিন শুধু রুমে বসে থাকবো? ফোনটাও নিয়ে গেলে তুমি। আচ্ছা শোন, আমার ল্যাপটপটা নিতে পারিস তুই, তবে একটা শর্ত আছে। কি শর্ত? ফেসবুকিং করা যাবে না। কিন্তু কেন? ফেসবুকে কি আছে? এমন সময় কোথা থেকে রিয়াদ ভাই এসে বলল, অনেক কিছু আছে। আর তুই এখানে কি করছিস? পড়াশোনা নেই নাকি? এখন পড়াশোনা? রুমে যা, আমি আসছি এক্ষুনি। আজকে তোর পড়া ধরবো। এই রে খাইছে, এখন পড়াশোনা? কি হলো, কথা কি কানে যাচ্ছে না? দূর চাই, এর চেয়ে তো ভাইয়ার ল্যাপটপটা পেলেই ভালো হতো। বলছিলাম কি ভাইয়া, পড়াশোনা পরে করি, তার চেয়ে ভাইয়ের ল্যাপটপটা নিয়ে সুন্দর একটা মুভি দেখা যাক। আমি কথা দিচ্ছি ফেসবুকে ঢুকবো না। কিন্তু কে শোনে কার কথা? রিয়াদ স্ত্রীর জবাব, না, কোনো মুভি হবে না, পড়াশোনা হবে এখন। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে চলে গেলাম আমি। দূর চাই, ভালো লাগছে না। এদিকে তানজু উপরে যেতেই সবাই হাফ ছেড়ে বাঁচলো। আর একটু হলে ধরা পড়ে যেত সবাই। তারপর তারা আবারও তাদের কাজে ব্যস্ত হয়ে পড়লো। সন্ধ্যা 7টা, রুমের মধ্যে বসে আছি আমি, আর আমার সামনে চেয়ারে বসে আছে রিয়াদ ভাইয়া। তার কথা হলো যতক্ষণ পর্যন্ত পড়া শেষ না হবে ততক্ষণ এই রুম থেকে বের হওয়া যাবে না। দুবার পানি খাওয়ার কথা বলেও বাইরে যেতে পারিনি আমি। দূর চাই, মুখে কলম নিয়ে কামড়াচ্ছি আমি। এমন সময় রিয়াদ ভাইয়া ধমক দিয়ে বলে উঠলো, এটা কি হচ্ছে? আচমকা এমন হওয়াতে হালকা কেঁপে উঠলাম। তারপর আমতা আমতা করে বলে উঠলাম, ইয়ে না, মানে কিছু না। তাহলে কলম কামড়াচ্ছিস কেন? একটা কথা বলবো ভাইয়া? রুম থেকে বের কেন হতে দিচ্ছি না? এটা ছাড়া অন্য কিছু বলার থাকলে বল। ভাবছিলাম তো এটাই বলবো। দূর, আমার ভাবনার মাঝে রিয়াদ ভাইয়া বলে উঠলো, কি হলো বল। না কিছু না বলে আবারও বইয়ের পাতায় মুখ গুজালাম। আচমকা কারেন্ট চলে গেল। হুট করে এমন হওয়াতে আমি বলে উঠলাম, যা কারেন্ট চলে গেল তো ভাইয়া। দূর, মোবাইলটাও তো নেই যে লাইট জ্বালাবো। এমন সময় হাতে একটা মোমবাতি নিয়ে আসলো রিয়াদ ভাইয়া। তারপর আমার হাতে একটা ব্যাগ দিয়ে বলল, এটা তোর জন্য, এখন দেখার দরকার নেই, পরে দেখিস, আগে চল। আমি গিফটের প্যাকেটটা হাতে নিয়ে অবাক হয়ে বললাম, এটা আমার জন্য, কিন্তু কেন দিচ্ছ? বিনিময়ে রিয়াদ ভাই কিছু বলল না, আমার হাত ধরে নিয়ে গেল নিচে। পুরো রুম অন্ধকার হয়ে আছে। সব অন্ধকার দেখে আমি বলে উঠলাম, আম্মু, আব্বু, ভাইয়া তোমরা কোথায়? আর পুরো রুম এইভাবে অন্ধকার করে রাখছো কেন? কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ আসলো না। এমন সময় ভাইয়া মোমবাতিও ফু দিয়ে নিভিয়ে দিল। আমি অবাক হয়ে বললাম, এটা কি করলে ভাইয়া? বিনিময়ে ভাইয়া শুধু তার মুখ থেকে একটা আওয়াজ বের করলো, হুশ। হঠাৎই ভাইয়া তার হাতে কড়াতালি দিয়ে দিল। সাথে সাথে পুরো রুম আলোকিত হয়ে গেল। তারপর যা দেখলাম আমি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।
বিছানায় বিভোর হয়ে ঘুমিয়ে আছে তানজু। আর কালকে রাতে সবার দিন সারপ্রাইজের কথা ভাবছে সে। কাল রাতে পুরো বাড়ি সাজানো হয়েছে তানজুদের, পুরো বাড়ি বেলুন দিয়ে সাজানো। তানজু অবাক হয়ে শুধু তাকিয়ে রইল সামনে। এমন সময় আম্মু, আব্বু, খালামুনি, খালু, রিয়াদ ভাইয়া, দিহান ভাইয়া সবাই একটা কেক নিয়ে এসে সামনে দাঁড়ালো তানজু। তারপর বলে, হ্যাপি বার্থডে তানজু। অবাক চোখে তাকিয়ে রইল তানজু। এরপর বলে উঠলো সে, তোমরা আমার জন্য, আমি তো ভাবতেই পারিনি। তানজুর কথা শুনে দিহান বলে উঠলো, এটা তো সারপ্রাইজ বনু, এখন আয় তাড়াতাড়ি কেকটা কাট। তানজু খুশি হয়ে কেক কাটলো। তারপর একে একে সবাইকে খাইয়ে দিল তানজু। হঠাৎই তানজুর আম্মু বলে উঠলো, যা রিয়াদকেও খাইয়ে দিয়ে আয়। কোনো কিছু না ভেবে খুশি হয়ে চলে যায় তানজু রিয়াদের সামনে। তারপর রিয়াদের মুখের সামনে এক পিস কেক দিয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া। বিনিময়ে রিয়াদ কিছু বলল না। তানজুর হাত থেকে কেক নিয়ে খেলো সে। তারপর রিয়াদ তানজুকে কেক খাওয়াতে নিল। তানজু খুশি হয়ে হাঁক করলো, কিন্তু রিয়াদ কেক মুখে না দিয়ে গালে লাগিয়ে দিল। আচমকা এমনটা হওয়াতে তানজু পুরো ভাবাচাকা খেয়ে গেল। পরক্ষণে বুঝতে পেরে হালকা রেগে বলে উঠলো সে, এটা কি করলে ভাইয়া? হাসলো রিয়াদ। এমন সময় পিছন থেকে কেক লাগিয়ে দিল দিহান তানজুর গালে। তানজু রেগে বলে উঠলো, দাঁড়াও, তাহলে আমার গালে কেক লাগানো? বলে মুঠো ভর্তি করে হাতে কেক নিয়ে তানজু লাগাতে লাগলো দিহান আর রিয়াদের গালে। তারপর শুরু হলো তিনজনের কেক নিয়ে মারামারি। আর ওদের এমন দৃশ্য দেখে হাসলো আম্মু, আব্বু, খালামুনি আর খালু। চারজনে একসাথে বলে উঠলো, আসলেই পাগল তিনটে। এভাবে কাটলো কিছুক্ষণ। অনেকক্ষণ পর একে একে সবাই তানজুকে গিফট দিতে শুরু করলো। এমন সময় দিহান বলে উঠলো রিয়াদকে, তুই কি দিবি আমার বোনকে? তানজু কিছু বলবে তার আগে রিয়াদ বলে উঠলো, আমি এই বলে পকেট থেকে একটা ললিপপ বের করে বলল, এই যে এটা। সবাই রিয়াদের কাণ্ড দেখে হাসলো। তানজুও হাসলো। এভাবেই কাটলো রাত, অনেক মজা আর আড্ডার মাধ্যমে। হঠাৎই ঘুমের ঘোরে ভাইয়ার দেয়া গিফটের প্যাকেটের কথা মনে পড়লো আমার, আর দেওয়ার সময় বলা কথাটা। এটা তোর জন্য এখন দেখার দরকার নেই, পরে দেখিস, আগে চল। হুট করে ঘুম ভাঙলো আমার। বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। কাল রাতে ভাইয়ার দেওয়া গিফটটা দেখতে তো ভুলে গেছি। বিছানা থেকে উঠে সোজা টেবিলের উপর রাখে গিফটের প্যাকেটটা হাতে নিলাম আমি। ফুল এক্সাইটেড নিয়ে গিফটের প্যাকেটটা খুললাম আমি। প্রথমে একটা চিরকুট দেখতে পেলাম আমি, যার উপরে লেখা, শুধু তোমার জন্য প্রিয়সী। আনমনেই হাসলাম আমি। প্যাকেটটা খুলতে অবাক হলাম আমি, কারণ প্যাকেটটার ভিতর অসম্ভব সুন্দর দেখতে লাল শাড়ির সাথে লাল রঙের কাচের চুড়ি, কাজল আর লাল রঙের লিপস্টিক। অসম্ভব খুশি হয়েছি আমি ভাইয়ের গিফট দেখে। গিফটগুলো বুকে জড়িয়ে নিয়ে বলে উঠলাম আমি, অসংখ্য ধন্যবাদ প্রিয়। বিকাল 5টা। নিজের রুমে দাঁড়িয়ে আছে রিয়াদ। কিছু একটা খুঁজছে সে। হঠাৎই রিয়াদ চেঁচিয়ে বলে উঠলো, মা, আমার ব্ল্যাক টি শার্টটা কোথায়? রান্নাঘর থেকে রিয়াদের আম্মু বলে উঠলো, তোর আলমারিতে আছে, খুঁজে দেখ। রিয়াদ কিছুক্ষণ দেখি আবার বলে উঠলো, কোথায় মা, পাচ্ছি না তো। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে রিয়াদের আম্মু বলে উঠলো, ভালো মতো খুঁজে দেখ। পাচ্ছি না তো। এমন সময় হাতে ব্ল্যাক টি শার্ট রিয়াদের এগিয়ে দিয়ে বলে উঠলো কেউ। এইটা। রিয়াদ টি শার্টটার দিকে তাকিয়ে বলে উঠলো, এটাই তো। বলে পিছন তাকাতেই অবাক রিয়াদ, কারণ পিছনে অন্য কেউ নয়, রিয়াদের প্রাণ প্রিয় প্রিয়সী তানজু। পরনে তার রিয়াদের দেওয়া সেই শাড়ি, চুড়ি আর চোখে কাজল চুলগুলো খোপা করা, ঠোঁটে লাল লিপস্টিক। একদম ঘুমের ঘরে স্বপ্ন দেখা সেই তানজু। রিয়াদ ভাইয়ের এমন তাকিয়ে থাকা দেখে বলে উঠলাম আমি, কি হলো ভাইয়া, টি শার্টটা নাও। তানজুর মুখের আওয়াজ শুনে রিয়াদ তার ভাবনা থেকে বেরিয়ে এলো। তারপর বলে উঠলো, তারপর তানজুর হাত থেকে টি শার্টটা নিয়ে পরে ফেললো রিয়াদ। হঠাৎই খুশি মনে বলে উঠলাম আমি, ভাইয়া তোমার দেয়া উপহারে কেমন লাগছে আমায়? তানজুর কথা শুনে রিয়াদ তানজুর পা থেকে মাথা পর্যন্ত দেখল। সবই ঠিক আছে, কিন্তু কোথাও একটা মিস্টেক আছে। আনমনে বলে উঠলো রিয়াদ। রিয়াদ ভাইয়ের ভাবনার মাঝে বলে উঠলাম আমি, কি হলো ভাইয়া, কথা বলছো না কেন? হুট করে ভাইয়া সামনে এগোতে লাগলো আমার। আচমকা এমনটা হতে আমি ভয়ে ঘাবড়ে গিয়ে পেছনে এগোতে এগোতে বললাম, কাপা কাপা গলায় বললাম, কি হলো ভাইয়া, এইভাবে এগোচ্ছ কেন? বিনিময়ে রিয়াদ ভাইয়া কোনো উত্তর দিল না। সে তার মতো আমার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে এগোতে লাগলো, আর আমি ঘাবড়ে গিয়ে পেছনে যেতে লাগলাম। এক পর্যায়ে দেয়ালের সাথে লেগে গেলাম আমি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। আমি কাপা কাপা গলায় বলে উঠলাম, থাক ভাইয়া, তোমার কিছু বলতে হবে না, আমি যাই। বলে যেই না আসতে যাব, সাথে সাথে ভাইয়া আমার হাত চেপে ধরলো দেয়ালের সাথে। ভাইয়া এমন কাজে সত্যি শকড আমি। ভয়ে গলা শুকিয়ে আসছে আমার। ভয় মাখানো মুখ নিয়ে বলে উঠলাম আমি, কি করছো তুমি ভাইয়া? হুট করেই ঝুঁকে পড়লো রিয়াদ ভাই আমার মুখের সামনে। আচমকা এমনটা হতে আমি ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে নিলাম। এদিকে রিয়াদ তানজু ঘাবড়ানো মুখ দেখে মুচকে হাসলো। হুট করে রিয়াদের হাত চলে যায় তানজুর গালে। আচমকা ভাইয়ার হাতের স্পর্শে কেঁপে উঠলাম আমি।
এদিকে রিয়াদ তার হাত তানজুর গালে স্পর্শ করতে করতে গলা পর্যন্ত নামিয়ে নিল। রিয়াদ একবার তানজুর মুখের দিকে তাকিয়ে তার হাত দিয়ে টান মেরে তানজুর চুলের খোপা খুলে ফেললো। তারপর তানজুর কানের কাছে মুখ এনে বলে উঠল সে। ভয় নেই প্রেয়সী, আমি কিছুই করব না। এত ভয় পেলে চলে নাকি? আর তোমার এই ভয় মাখানো মুখে কতটা সুন্দর লাগছে জানো কি তুমি? একদম আমার ঘুমের ঘোরে স্বপ্নে দেখা প্রেয়সীটা। বলেই তানজু গালে হালকা তার ঠোঁট স্পর্শ করলো রিয়াদ। তারপর আর 2 মিনিট দাঁড়ালো না রিয়াদ, হনহন করে রুম থেকে বেরিয়ে আসলো। যাওয়ার আগে আরেকবার তানজুর মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো রিয়াদ। ভাইয়ার বলা কথা আর তার কাজে শক্ট আমি। আস্তে আস্তে চোখ খুললাম আমি। আনমনে আমার হাত চলে গেল গালে। এটা কি হলো? হুট করে এই কথাটা এসে বাজলো মস্তিষ্কের কোণে। পরক্ষণে মুচকি হাসলাম আমি। মাঝখানে কাটলো 2 দিন। সেদিনের পর এই 2 দিনে দেখা হয়নি রিয়াদের সাথে তানজুর। তবে রিয়াদ রোজ রাতে এসে কয়েক মুহূর্ত দেখে গেছে তানজুকে, যেটা তানজু বুঝতে পারেনি। বিকেল 4টা। রিয়াদ ভাইদের ছাদের ওপর গোল হয়ে বসে আছে রোহিত, ঈশা। সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় ছাদে প্রবেশ করলো দিহান, আদিল আর রিয়াদ। তানজু এক পলক রিয়াদের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। কেন জানে না, সেদিনের পর থেকে রিয়াদের দিকে তাকাতে একটু লজ্জা লাগে তানজুর। গরম চা আর বিস্কুট তৈরি। বলেই ছাদে প্রবেশ করলো আফরিন আপু। কালকে এসেছে সে। এসেই সবাই মিলে একসাথে আড্ডা শুরু। ছাদের উপর বসে সবার সামনে নীরব কণ্ঠে গানটা গাইলাম আমি। হুট করে এমন একটা গান কেন মাথায় আসলো বুঝলাম না। সবার জোড়াজুড়িতেই গান গাইলাম আমি। এই গানটাই মাথায় আসলো, দেন গাইলাম আমি। করাতালের মাধ্যমে নিজের গানের ধ্যান থেকে বেরিয়ে আসলাম আমি। সবার দিকে তাকাতেই দেখলাম সবাই নীরবভাবে তাকিয়ে আছে আমার দিকে। হালকা হেসে বলে উঠলাম আমি, কি হলো, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? আমার কথা শুনে আফরিন আপু বলে উঠলো, তুই এত ভালো গান গাস, জানতাম না তো। বিনিময়ে হালকা হেসে বলে উঠলাম আমি, ওই একটু আর কি। বিনিময়ে সবাই হাসলো। হুট করে রিয়াদ ভাই